আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সকলকে সাতক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি নাজনীন আক্তার কেয়া, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরা। তোমরা ক্যাপশনে জেনেই গেছো যে আজ আমি বায়োলজি ক্লাস নেব। এখন এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী গতদিন শুরু করেছিলাম দ্বিতীয় অধ্যায়। সে দ্বিতীয় অধ্যায়ের খানিকটা পড়িয়েছিলাম তোমাদের, তো আজ আমি পরের থেকে শুরু করব। আর যদিও দ্বিতীয় অধ্যায় হয়ে গেছে, আমাদের স্কুল বন্ধ থাকলেও আমরা কিন্তু অনলাইনে ক্লাস যারা দেখেছি, হয়তোবা সবাই পারি নাই, তবে মোটামুটি অনেকেই দেখেছি, অনেকে ক্লাস। প্রাণী কোষের ক্ষেত্রে যে জিনিসটা যোগ হয় সেটা হচ্ছে মাইনাস হয়, সেটা হচ্ছে যে এর কোষ প্রাচীরটা থাকে না। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরটা থাকে না। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরটা থাকে না। তাহলে চলো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই কোষ প্রাচীর যে প্রধান অঙ্গাণুগুলো, এই প্রধান অঙ্গাণুগুলো নিয়ে আমরা আজকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আবার নতুন করে জানবো, আমরা আবার নতুন করে আলোচনা করব। আমরা যতই আগে ক্লাস হোক, যতই তোমরা নবম শ্রেণীতে পড়ো, যতই রিভাইজ ক্লাস হোক, তারপর মনে করো যে আজকে আমি নতুন জানছি, নতুন শিখছি। তো সেইভাবে তাহলে আমরা এগিয়ে যাই। তো এসব অঙ্গাণুর অধিকাংশই কিন্তু, এই যে আমি এখানে যেগুলো বললাম, এই অঙ্গাণুগুলোর অধিকাংশই উদ্ভিদ এবং প্রাণী কোষে উভয়েই আছে। তবে কিছু কিছু আছে যেগুলো উদ্ভিদ কোষে পাওয়া যায়, আবার প্রাণী কোষে পাওয়া যায় না। কিছু কিছু আছে যেগুলো প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। তার ভিতরে বিশেষ একটা, সেটা হচ্ছে যে এই যে প্লাস্টিকটা উদ্ভিদ কোষে আছে, কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষে আছে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে প্লাস্টিডও নেই, আবার এই কোষ প্রাচীরও নেই। প্রাণী কোষের ক্ষেত্রে শুধু কি আছে? শুধু আছে প্লাজমা মেমব্রেন। তাহলে চলো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম থেকে জানি। প্রথম আমাদের যেটা, সেটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা সেই কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়াল। এই কোষ প্রাচীরটা আসলে কি? আমরা যদি এই কোষ প্রাচীরটাকে আবার আলাদাভাবে যদি দেখি, দেখো এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটাকে আবার যদি অনুবীক্ষণ যন্ত্রের ভেতরে যদি আবার আলাদাভাবে দেখি, তাহলে এটা আবার দেখতে কেমন হবে? দেখো, দেখতে আবার কিছুটা এমনটা এই ধরনের হবে, দেখতে কিছুটা এরকম হবে। এইটা হচ্ছে মধ্য পর্দা। আমি পরে তোমাদের আসছে আলোচনায়, আমরা আগে একটু এটা এগিয়ে নিই। এটা হচ্ছে মধ্য পর্দা। এটা হচ্ছে এটাকে আবার যদি আলাদা করে একটু দেখি আমরা, এটাকে যদি আবার আলাদা করে দেখি আমরা, তাহলে এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। তারপর হচ্ছে একদম আলাদা করে যদি আমরা দেখি, এটা হচ্ছে বহিঃস্তর। এটা হচ্ছে মধ্যস্তর। আর এইটা হচ্ছে অন্তঃস্তর, অর্থাৎ ভেতরের স্তর। আর এটাকে বলা হয় কি, এই পুরো এই তিনটা অংশকে একত্রে আমরা বলবো গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর। একে আবার যদি আমরা লম্বচ্ছেদ হিসেবে দেখি, তাহলে এইরকম দেখতে পাবো আমরা। এইরকম, এই মনে করো এটা হচ্ছে একটা অংশ, আর মাঝখানে একটা অংশ, তারপরে এইরকম একটা অংশ। তো এটাকে যদি আমরা এভাবে দেখি, তাহলে ঠিক এই যে প্রাথমিক, এই প্রাচীরটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর এইটা হচ্ছে মধ্য প্রাচীর। এই যে মাঝখানের এটা হচ্ছে মধ্য প্রাচীর। আর এইটাকে যদি আমরা একদম আলাদা আলাদা করে যদি দেখা হয়, আলাদা আলাদা করে যদি দেখা হয়, তাহলে এই তিনটাকে বলবো আমরা এই যে গৌণ প্রাচীর। অর্থাৎ এই তিনটা আবার গৌণ প্রাচীর। এটা হচ্ছে লম্বচ্ছেদ, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। এটা হচ্ছে লম্বচ্ছেদ এবং ওইটা হচ্ছে প্রস্থচ্ছেদ। তাহলে আমরা কোষ প্রাচীরের
মানে এই যে কোষ প্রাচীরটা দেখতে পাচ্ছি, এই কোষ প্রাচীরটা মূলত উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। কেন অনন্য বৈশিষ্ট্য? এটা কিন্তু প্রাণী কোষে নেই, কারণ এটা প্রাণী কোষে নেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, শুধু অনন্য না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এটা মৃত এবং জড় বস্তু দিয়ে গঠিত। এটা মৃত এবং জড় বস্তু দিয়ে গঠিত, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ প্রাচীরগুলা, এই প্রাচীরগুলো মৃত এবং জড় বস্তু দিয়ে তৈরি হয়। প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকেই না, আগেই বলেছি আমি তোমাদের। কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা বেশ জটিল। একে যদি আমরা রাসায়নিক ভাবে যদি দেখি, তাহলে এর রাসায়নিক গঠনটা বেশ জটিল। শোনা যাচ্ছে? এতে কি কি থাকে? এই রাসায়নিক গঠনের ভেতরে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর লিগনিন, পেকটিন, সুবেরিন, এই সব নামক রাসায়নিক পদার্থগুলো এর ভেতরে থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যদি আমরা দেখি, তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আবার ছত্রাকের ক্ষেত্রে যদি আমরা দেখি, ছত্রাকের কোষ প্রাচীরটা কাইটিন দিয়ে গঠিত। ইম্পর্টেন্ট একটা কিন্তু কথা, সেটা হচ্ছে এর ভেতরে রাসায়নিক পদার্থ কি কি থাকে। এর ভেতরে রাসায়নিক পদার্থ থাকে, এটা কিন্তু প্রশ্ন, আমি আগেই বলেছি মাত্র 4টা অধ্যায়ে পরীক্ষা হবে। তাহলে 4টা অধ্যায় মানে প্রত্যেকটা লাইন তো আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে কোষ প্রাচীরের ক্ষেত্রে যদি প্রতিটা লাইন ধরি, তাহলে কি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রাণী কোষে নেই, এটা রাসায়নিক গঠনটা বেশ জটিল। সেই রাসায়নিক গঠনের ভেতরে কি কি আছে? সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে, তারপরে লিগনিন আছে, পেকটিন আছে, সুবেরিন আছে। আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আমরা ধরি, যে জ্ঞানমূলক প্রশ্নে কিংবা তোমার হচ্ছে এমসিকিউ প্রশ্ন যদি আসে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা কি কি দিয়ে গঠিত, তখন তোমরা বলবে, লিখবে, মানে তোমাদের মাথায় আসবে তখন যে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। আর ছত্রাকের ক্ষেত্রে কি? শুধুই কাইটিন দিয়ে তৈরি। ছত্রাকের ক্ষেত্রে কি? এই কোষ প্রাচীরটা শুধু কাইটিন দিয়ে তৈরি। তো প্রাথমিক কোষ প্রাচীরটা এক স্তর বিশিষ্ট হয়। এই যে প্রাথমিক যে কোষ প্রাচীর, অর্থাৎ এই যে এইটা হচ্ছে এক স্তর বিশিষ্ট হয়। মাত্র এর মাত্র এরকম একটা স্তর থাকে, আর গৌণ যে কোষ প্রাচীরটা, অর্থাৎ মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ জমা হয়ে ক্রমশ এটা আস্তে আস্তে পুরো হয়ে যায় এবং গৌণ প্রাচীরে রূপান্তরিত হয়। এই গৌণ প্রাচীরটা আবার কি হয়? এই গৌণ প্রাচীরের মাঝে ছিদ্র থাকে, যাকে বলা হয় কূপ। এই গৌণ প্রাচীরে যে আমরা দেখছি যে গৌণ প্রাচীর, এই গৌণ প্রাচীরের মাঝে আবার ছিদ্র থাকে, যাকে বলা হয় কূপ। আর এইটা কি করে? এটা কোষ প্রাচীরকে কোষের দৃঢ়তা প্রদানে সাহায্য করে, কোষের আকৃতি, কোষের আকার এইসব বজায় রাখে। তো এই পাশের কোষের সাথে, অর্থাৎ কোষ তো আর একটা থাকবে না বহুকোষী প্রাণীতে, বহুকোষী জীবে একাধিক কোষ থাকবে। তাহলে পাশের যার একটা কোষের সাথে এই কোষে যে ছিদ্রগুলো কি করবে? এই পাশের কোষের সাথে এই কোষের যে একটা সম্পর্ক, বিভিন্ন পদার্থের আদান প্রদান, যাওয়া আসা, এইগুলোকে নিয়ন্ত্রণ করবে। এই হচ্ছে আমাদের গেল কোষ প্রাচীর। তারপরে আমরা ক্লাস 7-এ পড়েছিলাম যে কোষের প্রধান দুটি অংশ, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। তো আমরা সেই হিসেবে যদি ধরি, তাহলে এরপরে আসছে কি? প্রোটোপ্লাজমটা কাকে বলে? তাহলে আমরা এই কোষ প্রাচীরটা কিন্তু পড়ে নিলাম, এই হচ্ছে আমাদের কোষ প্রাচীর। তাহলে এই কোষ প্রাচীরের ভেতরে থকথকে জেলির মতো অর্ধ স্বচ্ছ যে বস্তুগুলো থাকে, তাকেই বলা হয় কি? প্রোটোপ্লাজম। তাহলে কোষের ভেতরে, এই কোষের ভেতরে অর্ধ স্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় কি? প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম। এই যে কোষ ঝিল্লি, অর্থাৎ প্লাজমা মেমব্রেনকে বলা হয় কি? কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি দিয়ে ঘেরা যা কিছু আছে সবকিছুই প্রোটোপ্লাজম। এমনকি কোষ ঝিল্লি নিজেও কিন্তু একটা প্রোটোপ্লাজমের অংশ। এমনকি এই প্লাজমা মেমব্রেনটা নিজেও হচ্ছে প্রোটোপ্লাজমের একটা অংশ। কোষ ঝিল্লি ছাড়া এখানে
যে উপাদানগুলো আছে, অর্থাৎ সাইটোপ্লাজম আবার দেখো এই কোষ ঝিল্লি ছাড়া যে উপাদানগুলো আছে, অর্থাৎ যে এই যে আমরা যে অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছি, এগুলো এক একটা আসলে অঙ্গাণু, এগুলো এক একটা অঙ্গাণু। এই অঙ্গাণুগুলো মূলত এদেরকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এদেরকে বলা হয় কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অর্থাৎ প্রোটোপ্লাজমকে যদি আমরা পড়েছিলাম যে প্রোটোপ্লাজমের আবার দুটি অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম এবং আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। একটা সাইটোপ্লাজম এবং একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কোষ ঝিল্লি ছাড়া, অর্থাৎ প্লাজমা মেমব্রেন ছাড়া, এর ভেতরে এই যে নিউক্লিয়াসটা ছাড়া এর ভেতরে যে অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলোকে বলা হয় কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর নিউক্লিয়াস নিজেই একটা আলাদা অঙ্গাণু। তোমার প্রিয় শিক্ষার্থীরা, আমি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, আর খুবই সহজ। আমরা সেই ক্লাস 6 থেকে এটা পড়ে আসছি, মানে কোষ সম্পর্কে ক্লাস 6 থেকে পড়ে আসছি। এই জন্য আমারও যেন পড়াতে একটা মানে মজা লাগে যে সেই একই জিনিস বারবার পড়াই, একই জিনিস বারবার। আবার তোমাদেরও জিনিসটা একেবারে নখদর্পণে যে 6 থেকে একই জিনিস পড়ে আসছে, সেই একই ভাষা, যে দেহের গঠন কাজের এককে কোষ বলে। কোষ আবার দুই রকম, একটা উদ্ভিদ প্রাণী, আবার কোষের অনেকগুলো অঙ্গাণু আছে, কোষ প্রাচীর আছে, প্রোটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে, এইসব, তাই না? তাহলে প্রথমে আমরা পড়বো কি, যে আমরা কি জানলাম যে প্লাজমা মেমব্রেন ব্যতীত বাকিগুলো কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্লাজমা মেমব্রেন অর্থাৎ কোষ ঝিল্লি ব্যতীত বাকি সবগুলোকে বলা হয় কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট এই যে প্রোটোপ্লাজম, এটা কি? প্রোটোপ্লাজম। এর বাইরে হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন হচ্ছে দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা থাকে, তাকেই বলা হবে কি? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কোষ ঝিল্লির ভাঁজকে, অর্থাৎ দুই স্তর বিশিষ্ট, এটা কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। এটা কি? দুই স্তর বিশিষ্ট। অর্থাৎ এইরকম একটা স্তর, এরকম একটা স্তর, এইরকম দুই স্তর বিশিষ্ট একটা মানে যে পর্দা থাকবে, এটাই হচ্ছে কোষ ঝিল্লি। তো মূলত কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়। এই যে কোষ ঝিল্লির যে ভাঁজ আছে, এই ভাঁজকে বলা হয় কি? মাইক্রোভিলাই। অর্থাৎ এই যে এই ভাঁজটাকে বলা হয় কি? মাইক্রোভিলাই। এইটাকে বলা হয় কি? মাইক্রোভিলাই। এই অংশটার নাম হচ্ছে মাইক্রোভিলাই। এইরকম এই কোষ ঝিল্লির পর্দাটা কি হয়েছে? দুই স্তর বিশিষ্ট। এই একটা স্তর কি হয়েছে? ভাঁজ হয়েছে। ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি হয়েছে, যে আঙ্গুলের মতো, একদম আঙ্গুলের মতো, দেখো আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি হয়েছে। তাহলে এই যে ভাঁজটা আছে, এটাকে বলবো আমরা মাইক্রোভিলাই। আর কোষ ঝিল্লি মূলত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। কোষ ঝিল্লি একটা বৈষম্যভেদ্য পর্দা হওয়ায়, অর্থাৎ এটা হচ্ছে একটা বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণে এটা অংশগ্রহণ করে। আর অভিস্রবণের মাধ্যমে কি করে? পানি এবং খনিজ লবণ চলাচলগুলো নিয়ন্ত্রণ করে। পানি এবং খনিজ লবণের যে চলাচল, এই চলাচলটা নিয়ন্ত্রণ করে। এবং পাশাপাশি যে কোষ আছে, এই কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখতেও সাহায্য করে। তাহলে আমরা এই হচ্ছে প্লাজমা মেমব্রেন পড়লাম। তাহলে আমরা কি পড়লাম? যে প্লাজমা মেমব্রেন ব্যতীত বাকি সব অঙ্গাণুগুলোকে কি বলবো আমরা? এই বাকি সব অঙ্গাণুগুলোকে কি বলবো? বাকি সব অঙ্গাণুগুলোকে আমরা বলবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ভেতরে রয়েছে কি কি? দেখো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বস্তু আছে, লাইসোজোম আছে, প্লাস্টিড আছে। এই যে অঙ্গাণুগুলো, এই অঙ্গাণুগুলোকে আমরা একত্রে বলবো কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কোষ গহ্বর আছে। তো সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, মানে এই যে কেন্দ্রিকা, এই নিউক্লিয়াসকে কেন্দ্রিকা বলা হয়। এই নিউক্লিয়াসকে সরিয়ে নিলে জেলির মতো যে বস্তুটি দেখা যায়, সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। মনে করো এই জিনিসটা নেই, এইটা ব্যতীত বাকি যে অঙ্গাণুগুলো আছে সবগুলোই হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর এর মধ্যে যে মানে এর মধ্যে অনেকগুলো থাকে, এরা একে অপর থেকে আলাদা, একে অপরের দেখতে একে অপর থেকে আলাদা, কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। এই অঙ্গাণুগুলো
কোনোটিতে ঝিল্লি যুক্ত আছে, আবার কোনোগুলোতে ঝিল্লি নেই। তাহলে চলো এই অঙ্গাণুগুলো আমরা নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা আলোচনা করব মাইটোকন্ড্রিয়া নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করব কি মাইটোকন্ড্রিয়া নিয়ে। তাহলে আমি এটা একটু মুছে দিলাম, তোমাদের বোঝার সুবিধার্থে একটু মুছে দিই। আমরা এখন মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা দেখি, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা আলাদাভাবে দেখি, অর্থাৎ এই অংশটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমাদের বইয়ের মতো আমি যদিও আঁকাই নাই, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তোমরা তো ক্লিয়ার, তাই না? মাইটোকন্ড্রিয়া হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এইটা মূলত শ্বসনে অংশগ্রহণকারী একটা অঙ্গাণু। 1898 সালে, আমার ভুল হয়ে গেছে, 1898 সালে বেন্ডা নামক একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন। এটা 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দ্বারা গঠিত। এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। এই যে 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা, 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। ভেতরের স্তরটা কি হয়েছে? এই যে ভেতরের স্তরটা আস্তে আস্তে ভাঁজ হয়ে গেছে। ভেতরের স্তরটা আস্তে আস্তে ভাঁজ হয়ে গেছে, কিন্তু বাইরের স্তরটা হচ্ছে মসৃণ। বাইরের স্তরটা মসৃণ। তো ভেতরের স্তরটা কি হয়েছে? ভাঁজ হয়ে যখন গেছে, তখন এই ভাঁজ অংশগুলোকে বলা হয় কি? ক্রিস্টি। এই ভাঁজ অংশগুলোকে বলা হয় কি? ক্রিস্টি। এই ভাঁজ যে অংশটা ভাঁজ হয়ে ভিতরে ঢুকে গেছে, এই অংশটাকে বলা হয় কি? ক্রিস্টি। আবার ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার কিছু বস্তু দেখা যায়। এরকম বৃন্তযুক্ত গোলাকার কিছু বস্তু দেখা যায়। আমরা যদি মাইক্রোস্কোপের ভেতর দেখি তো সুন্দর এরকম বৃন্তযুক্ত কিছু গোলাকার স্পষ্ট এরকম বস্তু আমরা দেখতে পাবো। এই গোলাকার বস্তুগুলোকে বলা হয় কি? অক্সিজম। এই গোলাকার বস্তুগুলোকে বলা হয় অক্সিজম বা অক্সিসম, যা বলবার সেটাই। তারপর হচ্ছে এর ভেতরে কিছু এইরকম কিছু তরল ধাতব পদার্থ আছে, যেগুলোকে বলা হয় কি? ম্যাট্রিক্স। যেগুলোকে বলা হয় কি? ম্যাট্রিক্স। এগুলোকে বলা হয় কি? ম্যাট্রিক্স। এই যে এর ভেতরে মানে কিছু আর কি স্বচ্ছ, মানে সেই একই রকম বলতে গেলে সহজ ভাষা যদি বলতে যাই আমি, যে মানে তরল, অর্ধ তরল পদার্থের মতো, এদেরকে বলা হয় কি? ম্যাট্রিক্স। আর মূলত এই যে মাইটোকন্ড্রিয়াটা মূলত কি হয়? মূলত শ্বসন কার্যে সাহায্য করে, অর্থাৎ শ্বসন কার্যে সাহায্য করা এর হচ্ছে প্রধান কাজ। শ্বসন কার্যে সাহায্য করাই হচ্ছে এর প্রধান কাজ। তোমরা যখন আমরা ওই যে শ্বসনের অধ্যায়টা পড়ব, তখন শ্বসনের অধ্যায়ে কিন্তু আমরা তোমরা পড়েছো, আগে আমি পড়িয়েছি, তোমরা জানো যে শ্বসন ক্রিয়ার জন্য এই যে শ্বসন যে ক্রিয়া, এই যে শ্বসন ক্রিয়া, এই শ্বসন ক্রিয়ার জন্য 4টা ধাপ রয়েছে। এই 4টা ধাপ কি কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল CoA সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর প্রথম যে ধাপ, এই ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিসের বিক্রিয়া। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে না। অর্থাৎ শ্বসনের 4টা ধাপ আছে। শ্বসনের 4টা ধাপ আছে। তার প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসের যে বিক্রিয়া, এটা হচ্ছে শ্বসনে ঘটে না। কিন্তু বাকি যে 3টা আছে, অর্থাৎ অ্যাসিটাইল CoA সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ, এই ধাপগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতর, অর্থাৎ এই অঙ্গাণুটার ভেতরই কিন্তু সম্পন্ন হয়। এই অঙ্গাণুটার ভেতরেই সম্পন্ন হয়। বিশেষ করে ক্রেবস চক্রে অংশগ্রহণকারী যেসব উৎসেচক প্রয়োজন, সবগুলো এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে উপস্থিত আছে। প্রায় এক কথায় প্রায় সবগুলো এখানে উপস্থিত আছে। এই জন্য ক্রেবস চক্রটা এর ভেতরে সম্পন্ন হয়। ওই উৎসেচক দ্বারা কি হয়? ক্রেবস চক্রটাতে বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। তোমরা দেখবে যে ক্রেবস চক্রেই কিন্তু সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। 70 থেকে 75% শক্তি কিন্তু
ক্রেবস চক্রের ভেতরে উৎপন্ন হয়। অর্থাৎ এই যে আমরা যে শ্বসনের মাধ্যমে যে আমাদের শরীরে যে শক্তিটা উৎপন্ন হয়, তার ভেতরে যে 4টা ধাপ আছে, এই ধাপের ভেতরে ক্রেবস চক্র যে ধাপ, এই ধাপেই কিন্তু 70 থেকে 75% শক্তি উৎপন্ন হয়। আর এটা কিন্তু মূলত উৎপন্ন করার জন্য যে এনজাইম গুলো প্রয়োজন, সেটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াতে রয়েছে। এই জন্য মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই জন্য এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রেবস চক্রের উৎসেচকগুলো এখানে বেশি আছে, কোন ধাপের এনজাইম গুলো বেশি আছে? যদি জ্ঞানমূলক প্রশ্নে পড়ে তাহলে আমরা বলবো ক্রেবস চক্রে যে এনজাইম গুলো অংশগ্রহণ করে বিক্রিয়ায়, সেইগুলো এখানে বেশি আছে। একে কেন শক্তিঘর বলা হয় কমন একটা প্রশ্ন, এটাও আসতে পারে, এইটাও কিন্তু তোমরা লিখতে পারবা। তো কিছু ব্যতিক্রম ছাড়া উদ্ভিদ এবং প্রাণী কোষের সকলটাতেই কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী কোষের দুটোতেই মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, তবে কিছু কোষে মানে ব্যতিক্রম তো আছেই। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। আমরা তো কোষ আবার আগে পড়েছি, প্রাককেন্দ্রিক কোষ পড়েছি। তো প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি সুকেন্দ্রিক কোষেও, যেমন হচ্ছে তোমার ট্রাইকোমোনাস, তারপরে মনোসেরোমোনোডিয়াস, এইসবেও কিন্তু অর্থাৎ প্রোটোজোয়াতেও কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। তবে সুকেন্দ্রিক কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু সুকেন্দ্রিক কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া থাকে। আর এখানে একটা বিশেষ ইতিহাস আছে যে একসময় মনে করা হতো যে বিবর্তনীয় অর্থাৎ আস্তে আস্তে যে বিবর্তন হয়েছে, জীবনের যে সূচনা হয়েছিল, এই সূচনার পরে যে বিবর্তন যে শুরু হয়েছিল, এই বিবর্তনীয় ইতিহাসে কোনো এক সময় সুকেন্দ্রিক কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়াটা ঢুকে পড়েছিল। সুকেন্দ্রিক কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়াটা ঢুকে পড়েছিল এবং সেটা কোষের একটা স্থায়ী বাসিন্দা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ একেবারে স্থায়ী, অস্থায়ী না, এ ঢুকে পড়েছে, আছেই, তারপর থেকে আছে। এবং অনুমান করা যায় যে এগুলো থাকবে। এগুলো বিভিন্ন তথ্য উপাত্ত থেকে বিজ্ঞানীরা মানে বলেছেন যে কোনো এক সময় এটা ঢুকে পড়েছিল এবং এটা হচ্ছে একেবারে স্থায়ী একটা বাসিন্দা। তাহলে এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এ পর্যন্তই থাকবে। তোমরা কিন্তু এই ছবিগুলো বাসায় আঁকাবে, মাইটোকন্ড্রিয়ার ছবি এবং কোষ প্রাচীরের ছবি প্লাস কোষ ঝিল্লির ছবি। এই 3টা ছবি তোমরা বাসায় আঁকাবে। তোমাদের বাসার কাজ থাকবে এই 3টা, এবং সুন্দর করে পড়বে। ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমার মনে হয় যে 99% স্টুডেন্টই বায়োলজিতে প্লাস পাবে, আশা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।